ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির আদেশ স্বাস্থ্যমন্ত্রীর, কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর জানাবো দেশের খবরের সাথে আছে আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান তিনি। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দেখা করেন। এই মুহূর্তে পদ্মায় চলছে সাক্ষাৎ। সেখান থেকে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু। আমরা জেনেছি যে সাক্ষাৎ এবং আমরা যেই আলোচনার কথা বলছিলাম সেটি চলছে এখনো। আমরা কি কিছু জানতে পেরেছি কিনা, কি কি বিষয়ে কথা হতে পারে? একটি বিষয় আমরা জানি, তারপরও আর কি কোনো নতুন বিষয়ে কথা হতে পারে কিনা? আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে এখনো অবস্থান করছি। প্রায় 1 ঘন্টা সময় ধরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনি আলোচনা করছেন। 1 ঘন্টা পার হয়ে গেছে আলোচনার। আমরা এটা নিশ্চিত হয়েছি যে এটা কোনো তলব না, এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে বিভিন্ন ইস্যুতে হাইকমিশনারদের তলব করে যে ব্যাখ্যা চাওয়া হয় এটা সেই বিষয় না, বরং একটি দ্বিপাক্ষিক আলোচনার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। মূলত আগামীকাল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সেই সৌজন্য সাক্ষাতের আগে এটা প্রস্তুতিমূলক আলোচনা। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যে বিষয়গুলো নিয়ে কথা হবে তারই একটা প্রস্তুতি বলা যায়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেল ৩টায় শুরু হয়েছে, এখনও চলছে, অর্থাৎ 1 ঘন্টার বেশি আলোচনায়। মূল যে বিষয়টা প্রাধান্য পাচ্ছে বলে জেনেছি সেটা হচ্ছে ব্রিক্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডাকা হয়েছে বিমস্টেকের সভাপতি হিসাবে তিনি যেন অতিথি হন। ভারত এটা চেয়েছে হোস্ট রাষ্ট্র হিসাবে, এবং বিমস্টেক সহ আঞ্চলিক বিভিন্ন জোটের সভাপতিদের বা নেতাদেরকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। সেই আমন্ত্রণের বিষয়টি আলোচনার মূল বিষয়। এর পাশাপাশি আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে ভারত সফরের জন্য একটি আমন্ত্রণ জানানো আছে। সেটি অনেক আগেই সেই আমন্ত্রণটি এসেছে বাংলাদেশের কাছে, সেটি নিয়েও আলোচনা হওয়ার কথা। আমরা এর পাশাপাশি শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের যে কঠোর এবং অনমনীয় অবস্থান, যে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি বাংলাদেশের, তিনি ভারতে বসে সংবাদ সম্মেলন বা রাজনৈতিক সংযোগ কিংবা বাংলাদেশ বিরোধী বক্তব্য যেন না দিতে পারেন, সে বিষয়ে বাংলাদেশের যে কঠোর এবং অনড় অবস্থান সেটিও আবার তুলে ধরার কথা। এটি নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হবে, আলোচনা জ্বালানি সহায়তাও থাকতে পারে। সব কিছু মিলে আমরা এটা নিশ্চিত হয়েছি পুরো বিষয়টা হচ্ছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে দুই দেশের মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং এই আলোচনায় সময় লাগছে যথেষ্ট, অর্থাৎ আলোচনাটি শুধু মৌখিক বা সাধারণ সৌজন্য সাক্ষাতের মতো আলোচনা হচ্ছে না, একটা দীর্ঘ এবং বিশদ আলোচনা হচ্ছে, এটি নিশ্চিত হয়ে গেছে। এবং এই আলোচনার বেস বা ভিত্তি হচ্ছে আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সৌজন্য সাক্ষাতে যে বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে উঠবে সেগুলোর বিষয়ে বিশদ প্রস্তুতি মূলক একটি আলোচনা চলছে। এবং এটি তলব না, এটা তো নিশ্চিত আগেই বলেছি যে এটা তলব কারোর পক্ষ থেকে বলা হয়নি, ডেকে পাঠানো হয়েছে আলোচনার জন্য, এবং সেই আলোচনা চলছে। আলোচনার কী কী বিষয় হলো সেটি আমরা নিশ্চয়ই জানার চেষ্টা করব। সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় যদি বিবৃতিতে কিংবা মৌখিকভাবে জানিয়ে দেয় তখন হয়তো আপনাদের জানাতে পারবো। শিমু। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাক্ষাৎ সম্পর্কে সর্বশেষ আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর সহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
জনসভায় যোগ দেওয়ার আগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন বাসগৃহ নির্মাণ কর্মসূচির আওতায় বাঁশখালীর বাহারছড়া গ্রামের একটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন বাড়ির চাবি তুলে দেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন। সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেল 5টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। একদিনের সফরে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আল্লামা আহমদ শফির কবর জিয়ারত করবেন তিনি। পরে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত সাংগঠনিক সভা শেষে রাতে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিনিয়োগ করবে তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল যাতে সঠিকভাবে আসতে পারে, রাস্তাঘাটে যাতে শান্তি থাকে, তাই না? যদি মিল কারখানা না চলে সঠিকভাবে তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দর্শক, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে সাথে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সবশেষ খবর জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মিন্টু, আপনি আছেন সেখানে, আমাদের জানান যে এই মুহূর্তে আসলে কি কার্যক্রম চলছে, কি জানাবার আছে? বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে যে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রাণ পুনর্বাসন যে কার্যক্রম, সেই কার্যক্রম শেষে তিনি হেলিকপ্টার যোগে ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন এবং আপনি জানেন যে তার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আজকে হেফাজত ইসলামের আমির মৌলানা বাবুনগরী তার সঙ্গে তার সাক্ষাৎ রয়েছে এবং এর পরে তিনি হাটহাজারী যাবেন। হাটহাজারীতে সেখানেও বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য সেখানেও আরেকটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে সেখানে পুনর্বাসন যে প্রক্রিয়া, সেই পুনর্বাসন প্রক্রিয়ায় সেখানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঘর এবং ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এবং এই বাহারছড়িতে যে কর্মসূচি, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রেখেছেন এবং তিনি যেটি বলেছেন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে সমস্যা হচ্ছে সেই সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার, কিন্তু এটি রাতারাতি সম্ভব নয়। আগের যে সরকার, সেই সরকার যে সমস্যা সৃষ্টি করে গেছে সেটির জন্য কিছু সময় প্রয়োজন, কিন্তু এটিকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, এমন অভিযোগ তিনি করেছেন। এই বিষয়ে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে দেশের গ্যাস এবং বিদ্যুৎ খাত নিয়ে আগামী 10 বছর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নেবে সরকার এবং সেটি সংসদে উপস্থাপন করা হবে এবং এর পাশাপাশি বলেছেন যে একটি মহল দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে এবং তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তো এই যে সমুদ্র সৈকতের পাড়ে বাঁশখালীতে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে শুধু বিএনপি নয়, সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, তারা আবার নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। তবে তাদের যে আশা, সেই আশা হচ্ছে যে বাহারছড়ি সমুদ্র সৈকত থেকে যাতে আধুনিকায়ন করা হয়, সেই সঙ্গে লবণের দাম, সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে লবণের দাম নির্ধারণ করে দেওয়া হবে যাতে লবণ চাষিরা যে সঠিক দাম পায়। এর পাশাপাশি এই সমুদ্র সৈকতকে ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই সরকার পরিকল্পনা নেবে, সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে নতুন নতুন কলকারখানা স্থাপন এবং বিদেশিদেরকে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য এই সরকার চেষ্টা করছে। তবে সেই বিনিয়োগের জন্য দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি দরকার, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা দরকার, না হলে বিদেশি বিনিয়োগ সেটি আকৃষ্ট করা যাবে না। সেই বিষয়টি সবাইকে সতর্ক থাকার বা সচেষ্ট থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে চলতি অর্থ বছরে 41 লাখ পরিবার বা 41 লাখ মা বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এর মাধ্যমে সামগ্রিকভাবে দেশের একটি আর্থসামাজিক অবস্থার একটি ভারসাম্য আনার যে চেষ্টা, সেই চেষ্টা হবে এবং
এই সরকারের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সে বিষয়ে সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো দিনব্যাপী যে তার কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে আপনি জানেন যে সকালে তিনি মাতার বাড়ি, গভীর সমুদ্র বন্দর সেখানে পরিদর্শন করেন এবং কয়লা বিদ্যুৎ কেন্দ্র সেটি পরিদর্শন করেন এবং সেখানকার কাজগুলোকে দ্রুত ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তার আগমনকে উপলক্ষে কক্সবাজার, চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের মানুষ তারা উৎফুল্ল, উজ্জীবিত এবং তারা প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রী যেসব কর্মসূচির ঘোষণা দিয়ে গেলেন সেই সবগুলো দ্রুত বাস্তবায়ন হবে। মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। দুর্ভাগ্যক্রমে বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। রংপুরে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুবিধাবঞ্চিতদের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির একটি সামাজিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিনের একদলীয় দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার ও বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ চলছে। যুদ্ধ ও সংকটের মধ্যেও দেশে তেল গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। অনুষ্ঠান শেষে রংপুর অঞ্চলের 25 জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে 25টি চা ঘর স্থানান্তর করা হয়। দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতো। আর গণতন্ত্র চলতেই দিতে চায় না, যে ভাষায় কথা বলে শুধু গণতন্ত্রের ভাষা না। আমি তো পার্লামেন্ট চালাবো, দেশ চালাবো, সেই ম্যান্ডেটটা আমি পেয়েছি, আমাকে চালাতে দেয়। ব্যর্থ হলে তখন না আপনি বলবেন যে আপনি চালাতে পারেন না। ঝালকাঠির ভীমরুলিতে ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সকাল 9টার দিকে ভীমরুলির ভাসমান হাটে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশেপাশের পরিবেশ উপভোগ করেন তিনি। প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের জানান, ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট তিনি বেশ উপভোগ করেছেন। ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারে করে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে জলাতঙ্কের ঠিকানা থাকায় জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তবে মাত্র 5 ঘন্টার মধ্যেই সে সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে ক্ষমা করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল 9টার দিকে আকস্মিক হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সটি ঘুরে প্রয়োজনীয় ওষুধের সংকটের প্রমাণ পান। সঙ্গে সঙ্গেই তিনি সরাসরি মন্ত্রণালয়ে ফোন করে সিভিল সার্জনকে উত্তরবঙ্গের কোনো জেলায় বদলি করার নির্দেশ দেন। এরপর চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে হাসপাতালের সম্মেলন কক্ষে তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন সহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় ভ্যাকসিনের বিষয়ে একটি ভুল বোঝাবুঝি ছিল বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হলে আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতির পর আরও যা থাকছে। সাতক্ষীরায় নদী ও খালের 302 দখলদার, অভিযানে নামতে বরাদ্দ চায় প্রশাসন। এবং মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। নিষিদ্ধ 3 হুইলারের অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, মহাসড়কের ওপর অবৈধ পার্কিং ও মানুষের অসচেতনতার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দিন দিন বাড়ছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। আরও বিস্তারিত জানাতে ভালুকা বাসস্ট্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি
আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে প্রতিনিয়ত যেই দুর্ঘটনা বাড়ছে, এর আসলে কোনো সমাধান আছে কিনা, এর প্রতিকার আসলে কি? শিমু, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা দেখছি দিন দিন দুর্ঘটনা বাড়ছে, এবং এ নিয়ে কিন্তু আমরা দেখছি যে কর্তৃপক্ষ তেমন কোনো উদ্যোগ নেই। সব মিলে যদি বলতে যাই, এই মহাসড়কে যত্রতত্র ইউটার্ন এবং অবৈধ যে থ্রি হুইলার রয়েছে, সেই থ্রি হুইলারের যে দৌরাত্ম্য, সেটির অদক্ষ চালক এবং মানুষের যে অসচেতনতা, সেটি কিন্তু এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। আমরা যদি বলতে চাই যে দেখতে চাই যে অসংখ্য অসংখ্য ফিটনেসবিহীন গাড়ি কিন্তু এই মহাসড়কে চলছে, এবং নিয়মিত আমরা দেখছি যে মামলা দেওয়া হচ্ছে, কিন্তু কি জন্য এগুলো বন্ধ হচ্ছে না সেটি আসলে বোধগম্য নয়। তবে সবচেয়ে বেশি এই মহাসড়কে দুর্ঘটনার কারণ হিসেবে বলা হচ্ছে যে এই অবৈধ যে থ্রি হুইলারের অদক্ষ যে চালক, এদের কারণে। এবং এরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন একটা এখান দিয়ে অটো যাচ্ছে, যে এটি বিপরীত লাইনে চলছে, যার ফলে কিন্তু অধিকাংশ দুর্ঘটনাগুলো এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘটে। আরেকটি বিষয় হচ্ছে যে এই মহাসড়কের আমরা প্রায়ই দেখছি যে কিছু কিছু স্থানে ফুটওভার ব্রিজের দরকার, সেই ফুটওভার ব্রিজ নেই, এবং যত্রতত্র ইউটার্ন রয়েছে, যেগুলো ইচ্ছে মতো ইউটার্ন, সেগুলো দিয়ে কিন্তু এই যে অটো সিএনজি সেগুলো রাস্তা পারাপার হওয়ার সময় এই যে দ্রুতগতির যে গাড়ি, সেটির সাথে সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনা ঘটে। এবং এই যে এই মহাসড়কে যে পুলিশের যে তদারকি, সেটিও কিন্তু চোখে পড়ার মতো নয়। আমরা দেখছি যে সব মিলিয়ে যে এই যে পুলিশের যে কার্যক্রম, সেটি আরো বেশি দ্রুত কার্যকর হবে, এবং যারা এই মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো বেশি উদ্যোগী হবে, এমনটি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান সুমন। রংপুরে প্রতি ঘন্টায় লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহরে প্রতি 1-2 ঘন্টা পরপর বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। আর উপজেলা ও গ্রামাঞ্চলে দিনে 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। আরও বিস্তারিত জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, এই যে বিদ্যুৎ সংকটের জন্য কোন কোন জায়গায় আসলে সমস্যা হচ্ছে, সেটি যদি আমাদের জানাতেন। শিমু, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে রংপুরের সেনপাড়া এলাকার একটি ওয়ার্কশপে। আপনাদেরকে জানাতে চাই যে গেল কয়েকদিন ধরে রংপুরে থেমে থেমে আসলে কয়েক ঘন্টা করে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু লোডশেডিং হচ্ছে। তীব্র দাবদাহ জীবনে আসলে নাভিশ্বাস তৈরি করেছে। আপনাদেরকে যদি একটু জানাই যে রংপুর সিটিতে বিদ্যুতের যে চাহিদা প্রতিনিয়ত 75 মেগাওয়াট, এই চাহিদা অনুযায়ী কিন্তু রংপুর যে সিটি এলাকা পাচ্ছে 52 মেগাওয়াট, অর্থাৎ সরবরাহ কম থাকায় এই বিদ্যুৎ কিন্তু মূলত এই যে ঘাটতি, যার কারণে এই লোডশেডিং বেড়েছে। অন্যদিকে রংপুর বিভাগে প্রতিনিয়ত আসলে চাহিদা হচ্ছে যে 1100 মেগাওয়াট, সেখানেও কিন্তু তা কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে, যার কারণে অন্যান্য যে জেলাগুলো রয়েছে এবং যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু যে লোডশেডিং বেড়েছে। লোডশেডিংয়ের কারণে রংপুরের যে শপিং মলগুলো রয়েছে, যে আসলে ক্ষুদ্র মাঝারি যে শিল্প যে কলকারখানাগুলো রয়েছে, এসবে কিন্তু স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে ঘরে থাকা যারা ছোট বাচ্চারা এবং বৃদ্ধ যারা রয়েছেন, তারা কিন্তু বেশ কষ্টে রয়েছেন। তবে নেস্কো কর্তৃপক্ষ বলছে জরুরি যে হাসপাতালগুলো রয়েছে এবং অন্যান্য যে জরুরি সেবাগুলো রয়েছে, সেখানে কিন্তু বিদ্যুৎ সরবরাহ তারা ঠিক রাখার চেষ্টা করছেন। বলবো ভাই, কি অবস্থা, কাজ কেমন হচ্ছে? কাজ তো দাদা খুব সুন্দর, ভগবান কৃপায় ভালোই হতেছে, কিন্তু লোডশেডিংয়ের কারণে তো কোনো কাজকর্ম করতে পারতেছি না। মনে করেন সকাল 10টায় ঘুরছি, এই আধা ঘন্টা কাজ করার পর চলে গেছি, কারেন্ট চলে গেছি, কাজ করতেছি মানে 10 মিনিট যদি কারেন্ট দেয় 1 ঘন্টা কোনো কারেন্ট নাই, বিদ্যুৎ 5 মিনিট কারেন্ট দেয় তা 2 ঘন্টা কোনো কারেন্ট নাই। এই যে কারেন্ট নাই, বিদ্যুতের যে পরিস্থিতি, কাস্টমারকে কেমন করে মাল দেবো, আর মহাজন আমাদেরকে কোথা থেকে হাজিরা দিবে, যার কারণে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো চলার গতি তো এইভাবে না। আপনাকে শুধু এই ওয়ার্কশপে নয়, রংপুরের যে শপিং মলগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে লোডশেডিংয়ের ফলে কিন্তু ঠিকভাবে লাইট জ্বলছে না, বা সেখানে কিন্তু এসি তারা কিন্তু চালু করতে পারছেন না, যার ফলে তারা কিন্তু প্রতিনিয়ত জেনারেটরের তারা কিন্তু সহযোগিতা নিচ্ছেন, এবং যার কারণে তাদের যে কস্টিং অর্থাৎ তাদের যে অর্থ সেটি বেড়ে গিয়েছে। সবকিছু মিলে রংপুরে ভয়াবহ আকার ধারণ করেছে লোডশেডিং। খুব দ্রুতই সমাধান মিলবে এমনটাই প্রত্যাশা করেন এখানকার গ্রাহকরা। ধন্যবাদ মিম আপনাকে। দর্শক, রংপুর থেকে আমাদের সেখানকার লোডশেডিংয়ের
পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার মিম। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। তিনি জানান, ভোর ৪টার দিকে কুলাউড়া সীমান্তের ওপার থেকে বিএসএফ গুলি চালায়। এ সময় তারা মিয়া নামে এক বাংলাদেশি তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির আদেশ স্বাস্থ্যমন্ত্রীর, কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার। সাতক্ষীরায় নদী ও খালের ৩০২ দখলদার, অভিযানে নামতে বরাদ্দ চায় প্রশাসন। এবং মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।